আশরাফ ইউরিদ ইসকাত আন নিজাম, যার বাংলা অর্থ জনগণ এই শাসনের পতন ঘটাবে। 2010 সালে এই স্লোগানকে সামনে রেখেই বিদ্রোহের নামে তিউনিসিয়ার আপামর জনতা। এরপর ধারাবাহিকভাবেই এই বিদ্রোহের গতিধারা বসন্তের মতো মধ্যপ্রাচ্য থেকে নতুন মাত্রায় ছড়িয়ে পড়ে আফ্রিকার দেশগুলোতে। দীর্ঘদিনের স্বৈরশাসন বা চরম রাজতন্ত্র, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন সহ অর্থনৈতিক মন্দার ফলে রাষ্ট্রগুলোতে ব্যাপক উচ্ছৃঙ্খলা তৈরি হতে শুরু করে। প্রতিবাদে আপামর জনতা রাস্তায় আন্দোলনে নামে। আন্দোলন দমাতে পুলিশ এবং সেনাবাহিনী সহ সরকারের বাহিনীগুলো নির্বিচারে গুলি করে শত শত বিদ্রোহী জনতাকে হত্যা করতে থাকে। বন্ধ করে দেয় ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, যার প্রভাব পড়ে গোটা বিশ্বে। একসময় জনগণের বিদ্রোহের মুখে এক এক করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে এক নায়কতন্ত্রের পতনের বিজয় নিশান উঠতে শুরু করে। ক্ষমতা ছেড়ে কেউ পাড়ি দেয় ভিন দেশে, কেউ বা মারা যায় বিদ্রোহী জনগণের হাতেই। তৎকালীন পশ্চিমা সাংবাদিকরা বিশ্বব্যাপী এই আন্দোলনের নাম দিয়েছিলেন আরব বসন্ত। ইতিহাসের অন্যতম দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক এই আন্দোলনে পতন হয়েছিল মিশরে 30 বছর ধরে শাসন করা হোসনি মুবারকের শাসনামল। ধ্বংস হয়েছে লিবিয়ায় 42 বছর ধরে এক নাগারে শাসন করা আল গাদ্দাফির এক নায়কতন্ত্র। ভেঙে গিয়েছে তিউনিসিয়ায় 24 বছর ধরে শাসন করা জাইন এল আবেদিন বেন আলীর একচ্ছত্র চরম রাজতন্ত্র। এক হিসাব মতে মাত্র 2 বছরে সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেনে মোট দেশজ উৎপাদনের ক্ষতি হয়েছে 2056 কোটি মার্কিন ডলার, যা ছিল ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে দীর্ঘ এক যুগের একটু বেশি সময় পর আরব বসন্তের ছোঁয়া পড়ে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশেও। তিউনিসিয়াতে দীর্ঘ 24 বছর ধরে শাসন করা জাইন এল আবেদিন বেন আলীর একচ্ছত্র চরম রাজতন্ত্রের উপর জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। পাশাপাশি পুলিশের দুর্নীতিও ছিল আকাশচুম্বী। দুর্নীতি যখন সহ্যসীমার বাইরে চলে যায় তখন জনগণে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু সরকার তখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। মোহাম্মদ বুয়াজিজির নামে এক ফল বিক্রেতা তিউনিসিয়ার সিদি বাউজিদ শহরে একটি পৌরসভার অফিসের বাইরে ফল বিক্রি করে সংসার চালাতেন, কিন্তু পুলিশ তার থেকে ফল বিক্রয়ের জন্য ঘুষ দাবি করে। প্রতিদিন ঘুষ দিতে দিতে সে যখন অতিষ্ঠ হয়ে পড়ে তখন একদিন আর ঘুষ দিতে রাজি হয় না, যার ফলে 2010 সালের 17 ডিসেম্বর পুলিশ এবং স্থানীয় সরকার তার পণ্য সামগ্রীগুলোকে বাজেয়াপ্ত করে দেয়, বন্ধ করে দেয় তার ফলের দোকান, নিঃস্ব করে দেয় তার উপার্জনের একমাত্র রাস্তাটিকে। আর ওই প্রতিবাদে বুয়াজিজির নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বুয়াজিজিরের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুয়াজিজিরের এই ঘটনায় পীড়িত হয়েছে গোটা তিউনিসিয়ার জনগণ। খুবই ফেটে পড়ে আপামর জনতা, বেরিয়ে আসে রাস্তায়, শুরু করে দেয় বিদ্রোহ। বিক্ষোভ ঠেকাতে পুলিশ টিয়ার শেল থেকে শুরু করে মটর শেল ব্যবহার করে। এতে শত শত বিদ্রোহী জনতা মারা যায়। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাহিরে তখন সেনাবাহিনীকে মাঠে নামানো হয়, জারি করা হয় জরুরি অবস্থা। এরপরও জনগণ আন্দোলন থামায়নি। জনগণের বিদ্রোহের মুখে একসময় পতন ঘটে আবেদিন বেন আলীর 24 বছরের স্বৈরাচারী শাসনামল। এরপর তিউনিসিয়ায় একসময়কার স্বৈরশাসক আবেদিন বেন আলী সৌদি আরবে পালিয়ে যান। ইতিহাসে এই ঘটনাটিকে জেসমিন বিপ্লব হিসেবে ডাকা হয়। তিউনিসিয়ায় সরকারের প্রতি জনগণের তীব্র অসন্তোষের ঘটনাটি নাড়া দিয়েছিল গোটা বিশ্বকে, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছিল মধ্যপ্রাচ্য ও আফ্রিকার প্রায় 20টি রাষ্ট্রে। তার মধ্যে আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, জর্ডান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন এবং সৌদি আরব উল্লেখযোগ্য। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও এই বিদ্রোহের দামামা বেজে উঠেছিল। এরপর এই বিদ্রোহের মারাত্মক প্রভাব বাংলাদেশকেও ছাড়েনি। 1981 সালে হোসনি মুবারক ক্ষমতা আসার পর থেকে মিশরে কার্যত সেনাবাহিনী সমর্থিত এক নায়কতন্ত্রের সূচনা হয়। ক্ষমতা গ্রহণের পর থেকে হোসনি মুবারক স্বৈরশাসকে পরিণত হতে শুরু করে। গণতন্ত্রের উপর স্ট্রিম রুলার চালানো যেন তার কাছে নিত্যদিনের স্বাভাবিক ঘটনা মনে হচ্ছিল। তিউনিসিয়ার মতো আরব বিশ্বে গণবিক্ষোভের সূত্রপাত হয় মিশরে। মাত্র 17 দিনে পতন হয় প্রেসিডেন্ট হোসনি মুবারকের 30 বছরের প্রতাপশালী শাসন। 2010-এর 25 জানুয়ারি প্রথম গণবিক্ষোভ ছিল মিশরীয় জনগণের দীর্ঘকালের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। 17 দিন গণ আন্দোলনের পর 11 ফেব্রুয়ারি মিশরের সমস্ত মানুষ স্বৈরাচার হোসনি মুবারকের অপসারণের দাবিতে গণবিক্ষোভে ফেটে পড়ে। জনগণের বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনি মুবারক। এরপর দায়িত্ব নেন উমর সুলাইমান। নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট উমর সুলাইমান টেলিভিশনে হোসনি মুবারকের ক্ষমতা থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেন। প্রেসিডেন্টের পদ থেকে হোসনি মুবারকের সরে দাঁড়ানোর খবরে মিশরবাসী উল্লাসে ফেটে পড়ে। মুবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক উচ্চ পরিষদের সভাপতি মোহাম্মদ হুসেন তানতাভি দেশ পরিচালনার দায়িত্ব নেন।
লিবিয়ায় গণবিক্ষোভ চলে প্রায় 9 মাস। 2011 সালের 17 ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে গাদ্দাফি বিরোধী বিক্ষোভ শুরু হয়। বেনগাজিতে একটি থানার কাছে শত শত আমজনতা গাদ্দাফি বিরোধী বিক্ষোভ শুরু করে। গাদ্দাফির পক্ষে অবস্থান নেয় পুলিশ এবং দলীয় কর্মীরা। উভয়ের মধ্যে তৈরি হয় সহিংসতা। এই সহিংসতায় বেশ কয়েকটি বিক্ষোভকারী নিহত হন। ইতিহাসে এই দিনটি দ্য ডে অফ রিভোল্ট হিসেবে খ্যাতি অর্জন করেছে। এরপরের দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি বেনগাজি শহর দখল করে নেয় বিদ্রোহীরা। এতে গাদ্দাফির অনুগত বাহিনী এবং বিরোধীদের লড়াইয়ে কয়েকশো আমজনতা নিহত হন। এরপরও গাদ্দাফির অনুগত বাহিনী বেনগাজি পুনরুদ্ধারে বেশ কয়েক সপ্তাহ লড়াই চালিয়ে যায়, তবে শেষ পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। মার্চের 10 তারিখে গাদ্দাফি বাহিনী ব্রেগা শহরে বোমাবর্ষণ শুরু করে। এরপর ব্রেগা ও আজদাবিয়া শহরে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলে। কোনোভাবে যখন গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছিল না, তখন 19 মার্চ বিশ্বের শক্তিশালী সামরিক জোট ন্যাটো এগিয়ে আসে। প্রথমে লিবিয়া বোমা নিক্ষেপ শুরু করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্কের পর লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকরের প্রস্তাব পাশ হয়। 15 সদস্যের পরিষদে স্থায়ী 2 সদস্য রাষ্ট্র রাশিয়া এবং চীন সহ 5টি সদস্য রাষ্ট্র ভোটের সময় অনুপস্থিত থাকে। 15 মে গাদ্দাফি সাগর তীরে শহর মিসরাতা থেকে তার বাহিনী প্রত্যাহার করে নেন। এর আগে কয়েক সপ্তাহ শহরটি অবরোধ করে রাখা হয়। সেখানে যুদ্ধে বেসামরিক নাগরিক সহ উভয় পক্ষের বহু সেনা নিহত হন। 15 আগস্টে বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির দিকে অভিযান শুরু করে। দ্রুত ত্রিপোলির 80 কিলোমিটার দক্ষিণের ঘরান এলাকার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। 21 আগস্ট তারিখে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ঢুকে পড়তে সক্ষম হয় বিদ্রোহী বাহিনী। রাজধানী কেন্দ্রস্থলে গ্রিন স্কোয়ারে পৌঁছে যায় বিদ্রোহীরা। তারা ওই স্কোয়ারের নাম পরিবর্তন করে শহীদ চত্বর নাম দেয়। দুদিন পর 23 আগস্ট গাদ্দাফির আবাসস্থল বাব আল আজিজিয়া পতন হয়। তবে সেখানে গাদ্দাফি বা তার পরিবারের কাউকে খুঁজে পায়নি বিদ্রোহীরা। 16 সেপ্টেম্বর লিবিয়ার একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসেবে বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে সমর্থন দেয় জাতিসংঘ। 17 অক্টোবর গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত বনি ওয়ালিদ দখল করতে সক্ষম হয় বিদ্রোহী বাহিনী। পরদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এক ঝটিকা সফরে লিবিয়া যান। তিনি বিদ্রোহীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 20 অক্টোবর যৌথ অভিযানের মুখে সিরত শহরে নিহত হন গাদ্দাফি।